হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রাইট কোচিং হাব। তো আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ইউনিট 1 জীববিদ্যার পোর্শনের ইউনিট 1। তো দেখতেই পাচ্ছ ক্লাসটা আজকে ম্যারাথন হবে। তো তার মানে আমরা দেখব যে ইউনিট 1 এ আমরা জানি কয়টা চ্যাপ্টার থাকবে, 4টা চ্যাপ্টার। কি কি সেই চ্যাপ্টার? প্রথমে আমরা আলোচনা করব ইউনিট 1 এর প্রথমে আলোচনা করব আমরা জীব জগৎ নিয়ে। জীব জগৎ, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি বলবো, তোমরা শুনবে আর পারলে লিখে নেবে। তারপরে থাকবে জীব জগতের শ্রেণী বিভাগ, জীব জগতের শ্রেণী বিভাগ। তারপরে চ্যাপ্টারটা হবে উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ রাজ্য। এবং সর্বশেষ চ্যাপ্টারটা থাকবে প্রাণী রাজ্য। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ইউনিট 1 যেটা আমাদের জীব জগতের বৈচিত্র্য, তাই তো? জীব জগতের বৈচিত্র্য নিয়ে আলোচনা হবে এই ইউনিটে। তো জীব জগতের বৈচিত্র্যের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, জীব জগৎ, তাই তো? তো প্রথমে জীব জগতে কি হয়েছিল দেখো, আমাদের এখনো পর্যন্ত 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতি আবিষ্কার হয়েছে। তাহলে 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতি প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এই তথ্যটা ইম্পর্টেন্ট, তাই তো? এখনো পর্যন্ত, আগে আরো হবে, এখনো পর্যন্ত টিল টুডে 1.7 to 1.8 মিলিয়ন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এইবার এই প্রজাতির মধ্যে কিছু হবে প্রাণী, কিছু হবে উদ্ভিদ। উদ্ভিদের সংখ্যাই বেশি, প্রাণীর সংখ্যা কম। তো এই যে বিপুল সংখ্যক এই সমস্ত জীবদের নিয়েই তৈরি হয়েছে কি আমাদের বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। তো বিজ্ঞানী কার্ল ওস সমস্ত জীব জগৎকে 3টি ডোমেইনে বিভক্ত করে। তো যদিও পরের যে জীব জগতের শ্রেণীবিন্যাস, ওখানে আমরা শ্রেণীবিন্যাস শিখবো, তাও এই চ্যাপ্টারে যেহেতু বলা রয়েছে তাই একটু শুনে নিই। কার্ল ওস সমস্ত জীব জগৎকে 3টি ভাগে বিভক্ত করে। কি 3টা ভাগ? জীব জগৎকে কার্ল ওস 3টি ভাগে ভাগ করে। কি কি? আর্কিয়া, এটা কিন্তু ডোমেন, হ্যাঁ ডোমেন। আর্কিয়া, ব্যাকটেরিয়া আর ইউক্যারিওটা। এই 3টা কি? ডোমেন। আমরা এরপরে পড়বো 3 ডোমেন ক্লাসিফিকেশন। সেইখানে আমরা দেখব যে কার্ল ওস 3টা ভাগে ভাগ করছিল, আর্কিয়া, ব্যাকটেরিয়া আর ইউক্যারিওটা। তো এছাড়া আমরা আরেকটা বিজ্ঞানীর নাম পাবো, আর.এইচ. হুইটটেকার। এই আর.এইচ. হুইটটেকারটাই আমরা ভালোভাবে পড়ি, এটাই ইম্পর্টেন্ট। আর.এইচ. হুইটটেকার কি করে এখানে লিখে দিচ্ছি, তো 3 ডোমেন ক্লাসিফিকেশন আমরা বুঝতে পারলাম। এরপরে আর.এইচ. হুইটটেকার কি করে? জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করে, তাই তো? 5টি রাজ্যে। কি কি সেই রাজ্য? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। তার মানে মনেরা মানে ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফানজাই উদ্ভিদ রাজ্য এবং অ্যানিমেলিয়া মানে প্রাণী রাজ্য। এই 5টা ভাগে বিভক্ত করে। এইবার এই যে বিভাজন কেন করবো আমি, তারা কেন করলো? এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটা উদাহরণ হলো, মনে করো তোমার স্কুলের লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে। এইবার সেই বইগুলোকে যদি আমি গুছিয়ে না রাখি, তাহলে সেগুলো কি আমরা খুঁজে পাবো? সম্ভব? বা অত নামও তো মনে রাখা সম্ভব না, না? সেই জন্য ক্লাসিফিকেশন সিস্টেমটা প্রয়োজন বা ক্লাসিফিকেশনের প্রয়োজন। মনে করো
বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের বই আলাদা জায়গায় থাকবে, তাই তো, আর্টস বিভাগের আলাদা থাকবে, কমার্স বিভাগের আলাদা থাকবে। সেখানেও বিজ্ঞান বিভাগের জীববিদ্যা আলাদা, গণিত আলাদা, রসায়ন আলাদা, পদার্থবিদ্যা আলাদা আলাদা জায়গায় রাখা থাকবে। কেন? সবই তো বই, এক জায়গায় রাখতে পারি। এক জায়গায় রাখলে প্রবলেম কি হবে? আমাদের খুঁজে পেতে বুঝতে অনেক সময় লাগবে, তাই তো, বা মনে করতে অনেক সময় লাগবে। আমরা যদি জিনিসটাকে গুছিয়ে রাখি তাহলে আমাদের সেটা খুঁজে পেতে খুব সুবিধা হবে। সেই কারণে তো লাইব্রেরিতে আলাদা আলাদা যে আলমারি সেগুলো ব্যবহার করা হয়, আলাদা আলাদা একটা নাম লেখা থাকে, যেটা বেঙ্গলি, এটা ইংলিশ, এটা পদার্থবিদ্যা, এটা জীববিদ্যা, এটা রসায়ন, তাই তো। সেই জন্যই কিন্তু এটা আগাগোড়াই আগের থেকেই এই বিষয়টা রয়েছে। যেগুলোর মধ্যে আমরা একই বৈশিষ্ট্য দেখতে পাই, সেগুলোকে একটা নির্দিষ্ট পৃথক গ্রুপ বানিয়ে দিই, তাই তো। আচ্ছা, এইবার জীব বৈচিত্র্যের সংজ্ঞা ও ধারণা। ওয়াল্টার রোসেন প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। তো কে প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন? ওয়াল্টার রোসেন। ওয়াল্টার রোসেন। ওয়াল্টার রোসেন কি করেন? ইনি বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। আচ্ছা, নেক্সট আমাদেরকে জানতে হবে যে কনভোকেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি নামক যে সমাবেশটা, সেটা রিও ডি জেনেরিও শহরেতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও জীববৈচিত্র্যের গুরুত্ব, খাদ্য উৎস হিসাবে সবুজ উদ্ভিদের গুরুত্ব রয়েছে, কৃষিক্ষেত্রে জীববৈচিত্র্যের প্রভাব রয়েছে, তাই তো, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব রয়েছে, মূল্যবোধ। 1992 খ্রিস্টাব্দে রিও ডি জেনেরিও শহরে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, ভূগোলেও পড়েছো, তাই তো। এইবার জীববৈচিত্র্যের প্রকার, যে মেন যে কোর টপিক বা ইম্পর্টেন্ট টপিকটা এখানে, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের প্রকার। জীববৈচিত্র্যের প্রকার একটা হয় আলফা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, একটা হয় বিটা বৈচিত্র্য, একটা হয় গামা বৈচিত্র্য। তো আলফা বৈচিত্র্যের ক্ষেত্রে কি হবে? এটি জীববৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক এবং নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য, মানে সবচেয়ে ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক আলফা বৈচিত্র্য। নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য, নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য। মানে মনে করো ছোট্ট তোমার এলাকা, দুটি ভিন্ন বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য। তো সব থেকে ক্ষুদ্রতম বললে আলফা, দুটি আলফা বা দুটি ভিন্ন বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য বললে বিটা, এবং গামা বৈচিত্র্য হচ্ছে বৃহৎ এলাকার বৈচিত্র্য, বৃহৎ এলাকার বৈচিত্র্য, জীব বৈচিত্র্য বা ভৌগোলিক অঞ্চলের, বৃহৎ এলাকা বা ভৌগোলিক অঞ্চলের জীব বৈচিত্র্য। এইটা কিন্তু এই চ্যাপ্টারের কোর টপিক, তাই তো, জীব বৈচিত্র্যের শ্রেণী বিভাগ, আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। আচ্ছা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের এই তিনটা প্রকার। কোন বৈচিত্র্য সেটাও লিখে দিই, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তিন ধরনের, সেই তিন ধরনের মধ্যেই আলফা, বিটা, গামা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যাব যে এই জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ কি। এটা তোমরা ক্লাস 10-এই পড়ছো, তাই তো। আবাসস্থলের সংকোচন, আগন্তুক প্রজাতি, যেমন পার্থেনিয়াম ও ল্যান্টেনা ক্যামেরার ব্যাপকভাবে বিস্তার লাভ করে বনভূমি ক্ষতি সাধন করে, অরণ্য ধ্বংস, চোরা শিকার, দূষণ, প্রাকৃতিক বিপর্যয়, তাই তো, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন। তো
তো সেই সবই জীববৈচিত্র্য সংকোচনের কারণ। তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ। এই যে জীববৈচিত্র্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, নান্দনিক সৌন্দর্য, সেই সৌন্দর্যকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তো সেই রক্ষা করব আমরা কিভাবে? তো সেই জন্য দি ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, WCU এর পুরো নামটা আসতে হবে, WCU। যেহেতু ম্যারাথন, তাই আমরা তাড়াতাড়ি একটু করার চেষ্টা করবো। WCU, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, দি ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। এই WCU এবং WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ফর নেচার, এই দুটি বিশ্ব সংস্থা কি করে? বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য প্রচুর অর্থ ও বৈজ্ঞানিক পরামর্শ দেয়। এছাড়াও রিও ডি জেনেরো শহরে যে বসুন্ধরা সম্মেলন, সেখানে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এগুলোকে গেল সংস্থা দ্বারা সংরক্ষণ। এইবার জীববৈচিত্র্যের যে সংরক্ষণ, তোমরা আগেও পড়ছো, আমরা কি কি হিসাবে সেগুলোকে সংরক্ষণ করি। তো আমি এখানে ছকের মাধ্যমে উপস্থাপন করতেছি জীব বৈচিত্র্যের সংরক্ষণ। কি কি উপায় আছে জীব বৈচিত্র্য সংরক্ষণ? কি কি উপায় আমরা করি? এক, ইনসিটু সংরক্ষণ। অপরদিকে থাকবে এক্সিটু সংরক্ষণ। তো ইনসিটু কি? জীবের নিজেদের প্রাকৃতিক পরিবেশে রেখে সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু সংরক্ষণ হচ্ছে জীবেদের তাদের নিজস্ব যে বাসস্থান, সেখান থেকে অন্যত্র সরিয়ে তাদের নিরাপদ আশ্রয় রাখার সংরক্ষণকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। তো এটা মানে ইনসিটু আর এক্সিটু, এর মধ্যেও ভাগ হবে নিশ্চয়, অবশ্যই। ইনসিটুর মধ্যে থাকবে জাতীয় উদ্যান, তাই তো? এছাড়া থাকবে অভয়ারণ্য, আর থাকবে সংরক্ষিত বনাঞ্চল, আরো থাকবে গেম রিজার্ভ। এই জিনিসটা একটু দেখো, গেম রিজার্ভ, এটা কিন্তু নতুন মনে আছে, গেম রিজার্ভ। তাছাড়াও বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সবই ছিল ক্লাস 10। আরেকবার রিভাইজ, যেহেতু প্রথম অধ্যায়। আচ্ছা, এবার এক্সিটু সংরক্ষণের কি বিভাগ হবে নিচে দেখাচ্ছি। এক্সিটু সংরক্ষণ, তার মধ্যে থাকবে চিড়িয়াখানা, অবশ্যই জু, তাই তো? আচ্ছা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, আরো ইত্যাদি থাকবে। তো এই ছকটা পুরো তোমার জীববৈচিত্র্য সংরক্ষণকে ব্যাখ্যা করছে। কি কি উপায় আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ, কি কি পদ্ধতি, কি সংরক্ষণের মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি, সেই বিষয়টা বলা আছে। আচ্ছা, এরপরে যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, তাই তো? তো এই সমস্ত সবকিছুরই উদাহরণ তোমরা এক দুটো করে দেখবে। এখানে আমার বলার বিষয় ছিল জাতীয় উদ্যান সম্পর্কে প্রশ্ন আসতে পারে। আমাদের সামনেই জলদাপাড়া এবং গরুমারা রয়েছে। জলদাপাড়া প্রথমে কিন্তু ছিল অভয়ারণ্য, 2014 সালে সরকার দ্বারা এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত করা হয়। এছাড়া উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুর ইত্যাদি জাতীয় উদ্যান।
অভয়ারণ্য, অভয়ারণ্য পশ্চিমবঙ্গের বেথুয়াঢোরি, কর্ণাটকের বন্দিপুর ইত্যাদি। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভটা একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যা তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক রাজ্যে আছে। 1986 সালে প্রথম এটা স্থাপিত হয়, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই তো? আচ্ছা, এক্সটেন্ড সংরক্ষণের মধ্যে নানা সংরক্ষণ আমরা এখনই রেখাচিত্রের মাধ্যমে দেখলাম, তাই তো? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন বা আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনটা পড়তে হবে। সেখানে দেখার মতো বিষয়টা কি? বট গাছ বা ফাইকাস বেঙ্গালেন্সিস। বট গাছ, বট গাছ বা ফাইকাস, যার বিজ্ঞানসম্মত নাম ফাইকাস বেঙ্গালেন্সিস। হলো। আচ্ছা, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? আমি এক্ষুনি বললাম, সাধারণ জ্ঞান লাভ, শনাক্তকরণের জ্ঞান লাভ, পারস্পরিক সম্পর্ক নির্ণয়। আচ্ছা, এইবার এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি ও জাতিগত শ্রেণীবিন্যাস, জাতিজনিত শ্রেণীবিন্যাসের পদ্ধতি, তাই তো? আচ্ছা, বেনথাম হুকার মূলত প্রাকৃতিক শ্রেণীবিন্যাস করেছে। বেনথাম ও হুকারের শ্রেণীবিন্যাসটা মূলত প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। আচ্ছা, লিনিয়াসের শ্রেণীবিন্যাসটা কিন্তু কৃত্রিম শ্রেণীবিন্যাস। আচ্ছা, এগুলো একটু মনে রাখবে। তারপরে ট্যাক্সোনমিতে চলে আসি আমরা। ট্যাক্সোনমিতে কি পড়বো? আচ্ছা, ট্যাক্সোনমির ক্ষেত্রে আমরা ট্যাক্সোনমির সংজ্ঞা জানবো। ক্যারলাস লিনেসে ট্যাক্সোনমি প্রচলন করেন। জীববিজ্ঞানের যে শাখা এই জীবের নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির চারটি উপাদান একদম সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। প্রথম শনাক্তকরণ, দ্বিতীয় নামকরণ, তৃতীয় শ্রেণীবিন্যাস, চতুর্থ প্রমাণ্য দলিল শনাক্তকরণ। মনে করো তোমার কাছে নতুন কোনো প্রজাতির কোনো তুমি জীব খুঁজে পেলে, তার প্রথমে কি করবে? তুমি শনাক্তকরণ করবে, তারপরে সেগুলো নথিভুক্ত করবে, তাকে নাম দিবে, নামকরণ করবে, তারপরে সেগুলোকে শ্রেণীবিন্যাস করবে। যেগুলো বৈশিষ্ট্যগুলি মিলছে, দেখবে যাদের যাদের মিলছে, তো সেই গ্রুপে তাদেরকে শ্রেণীবিন্যাস করবে। এবং লাস্টে প্রমাণ্য দলিল সংরক্ষণ, তুমি কিসের ভিত্তিতে করেছিলে সেটা প্রমাণ্য দলিল হিসেবে রাখতে হবে, কারণ ভবিষ্যতের বিজ্ঞানীরাও যাতে তাতে আলোচনা করতে পারে। নেক্সট, সিস্টেমেটিক্স কি? সিস্টেমেটিক্স হলো ট্যাক্সোনমির সঙ্গে ইভোলিউশনারি রিলেশনশিপকে জুড়ে দেওয়া। এবার ইভোলিউশনারি রিলেশনশিপ কি? বিবর্তনের ধারা যোগ করে দেওয়া, মানে সেই প্রজাতিটা কি করে বিবর্তিত হয়েছে সেটা এবং তার ট্যাক্সোনমিকে যদি আমরা জুড়ে দিই, সেইটাকে বলবো আমরা সিস্টেমেটিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স এর মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। এছাড়াও আমরা এরপরে ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য দেখব। ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য পৃথিবীর অগণিত জীব থেকে তাদের পৃথকীকরণ এবং শনাক্তকরণ, সবাইকে আলাদা আলাদাভাবে শনাক্তকরণ, তাই তো? জীবদের গোষ্ঠীভুক্তকরণ, জীবদের দ্বিপদ নামকরণ। আচ্ছা, এই বিষয়ে আমরা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি পড়ি। ট্যাক্সোনমিক হায়ারার্কিও কিন্তু লিনিয়াসে দিয়েছিল। কি কি ট্যাক্সোনমিক হায়ারার্কিতে এক একটা যে লেভেল, সেগুলোকে আমরা ট্যাক্সা বলি। তো এটাকে এভাবে ধাপে ধাপে লেখা হয় সিঁড়ির মতো করে: প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য। প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য। ইংরেজিতে লিখলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিপ, পট, ক্লিন, or family, get, sick। এটা একটা নিমোনিক। K for kingdom, P for phylum, C for class, O for order, F for family, G for genus, S for species। তাহলে এটা আমি ইংরেজি নামটা মনে করার সূত্র দিলাম, বাংলায় প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য। যেভাবে খুশি মনে রাখলে হলো, শুধু ধাপে ধাপে লিখবে তুমি, এরকম যাতে আমরা ধাপ বা স্টেয়ার সিঁড়ি লাইক স্ট্রাকচার। আচ্ছা,
এটা সব থেকে নিম্ন পর্যায়ে, সব থেকে উচ্চ পর্যায়ে। এবার আমরা দেখব কিছু বিপদ নামকরণ আমাকে মনে রাখতে হবে, তাই তো। জবা, ধান তোমরা লাগিয়ে নাও। জবা পড়বে, জবার বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ধান পড়বে অরাইজা স্যাটিভা। বট পড়বে পাইকাস বেঙ্গালেন্সিস। আম পড়বে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। মটর পাইজাম স্যাটিভা। গম ট্রিটিকাম অ্যাস্টিভাম। বাঘ প্যান্থেরা টাইগ্রিস। ময়ূর প্যাভো ক্রিস্টিয়াস। মানুষ হোমো স্যাপিয়েন্স। তারা মাছ অ্যাস্টেরিয়াস রুবেন্স। এই সমস্ত বিজ্ঞানসম্মত নামগুলি কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে লাগবে, তাই এগুলো তোমরা একটু দাগিয়ে নাও, পড়বে। আচ্ছা, এছাড়াও আইসিবিএন এর ফুল ফর্মটা পড়তে হবে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, তাই তো। আন্তর্জাতিক নিয়মাবলী, এই নিয়মাবলীটাকে আইসিবিএন বলা হয়। আন্তর্জাতিক উদ্ভিদ বিজ্ঞান মহাসভা, ইন্ডিয়ান বোটানিক্যাল কংগ্রেস এই আন্তর্জাতিক নিয়মগুলি লাগু করে, যার সংক্ষেপে নাম হয় আইসিবিএন, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিবিএন, একটা কোড, তাই তো। আচ্ছা, এছাড়াও জীববৈচিত্র্য পর্যবেক্ষণের প্রযুক্তির ব্যবহার, এখন তো আমরা ড্রোন, তাই তো, রিমোট সেন্সিং ইত্যাদি ভৌগোলিক তথ্য ব্যবহার, তাই তো। আগে তো মানচিত্র ব্যবহার হতো, এখন তো আধুনিক পৃথিবীতে ড্রোন ব্যবহার করা হয়, তাই তো। ড্রোন, আরো স্যাটেলাইট, তাই তো, আইডি, IRS-1A 1B, তাই তো, ল্যান্ডস্যাট, এনওএ, কিছু দূরবর্তী অনুধাবন উপগ্রহ ব্যবহার করা হয়। এবার আমরা এক্সরে সংরক্ষণ, চিড়িয়াখানা, তাই তো, বোটানিক্যাল গার্ডেন, সেই সম্পর্কে একটু দেখবে। আচ্ছা, লাস্টে হারবেরিয়াম শিট, একটা এরকম আর্ট পেপারের মতো টুকরো কিনতেও পাওয়া যায়। হারবেরিয়াম শিট তুমি যে কোনো স্টেশনারির দোকানে গিয়ে যদি বলো হারবেরিয়াম শিট, সে দেখে দেবে হারবেরিয়াম শিট। হারবেরিয়াম শিটের যে নির্দিষ্ট মাপ সেটা হয় 42 সেন্টিমিটার 29 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার, এই মাপটা কিন্তু উল্লেখযোগ্য মাপ, তাই তো। তো এই হারবেরিয়াম শিট আমি আমার ছাত্রছাত্রীদের দেখিয়েছিলাম, তাই তো। তো তোমরাও এটা দেখে নিতে পারো, তাই তো, অনলাইন করলেও দেখতে পারবে, তাই তো, সেখানে দেখে নিও। এখানে কি কি থাকে, নাম থাকে, যে সংগ্রহ করে তার নাম থাকে, তাই তো। উদ্ভিদের গোত্র বিবরণ থাকে, তাই তো। কে জিনিসটা কালেক্ট করলো তার নাম থাকবে, লোকালিটি কোথা থেকে পাইলাম, কত উচ্চতায় পাইলাম, সেগুলো কিন্তু লেখা থাকে। পৃথিবীর মধ্যে সব থেকে বড় হারবেরিয়াম রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, এটাকে বললাম ইংল্যান্ড কিউ, তাই তো, কিউ ইংল্যান্ড। আচ্ছা, এইবার হারবেরিয়ামের গুরুত্ব কি? এই যে আমি যে আর্ট পেপারে উদ্ভিদগুলো সংরক্ষণ করলাম বা উদ্ভিদের যে স্পেসিমেন সেটা শুকিয়ে সংরক্ষণ করলাম, তার গুরুত্বটা কি? অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে বোটানি পড়ানোর জন্য ছাত্রছাত্রীদের কাছে এই হারবেরিয়ামের কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকে, সেগুলো দেখেও শেখা যায়, তাই তো। আচ্ছা, উদ্ভিদবিদ্যা শাখায় গবেষণার কাজেও কিন্তু এই হারবেরিয়াম কাজে লাগানো যায়, নমুনা সংগ্রহের জন্য কাজে লাগানো যায়, তাই তো। তো এই সমস্ত গুলো পড়তে হবে। আর পরিশেষে যেগুলো আমি আলোচনা করেছি আরেকবার বলে দিচ্ছি, আমি আলোচনা করেছি ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, তাই তো, বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ, তাই তো, সিস্টেমেটিক্স নিয়ে বলেছি, হায়ারার্কি নিয়ে বলেছি, ডোমেন নিয়ে বলেছি, তাই তো। আচ্ছা, এখানে একটা জিনিস আছে কি, চাবি না কিন্তু, কি KUY, কি কি হলো কোনো নতুন প্রজাতি যখন বা কোনো জীব যখন খুঁজে পাওয়া যায় বা কোনো যখন আবিষ্কার করা হয়, তখন এই চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে দুটি বিপরীত ধর্মী প্রশ্ন করা হয়। সেই পরস্পর বিরোধী দুটি বিপরীত প্রশ্ন আমরা তাকে কি বলি, এর মাধ্যমে কিন্তু শ্রেণীবিন্যাসে করা হয়। এটা উল্লেখযোগ্য টুল বলতে পারি আমরা, কি, তাই তো। শ্রেণীবিন্যাস করা একটা উল্লেখযোগ্য যন্ত্র, এটা সেই ফিজিক্যাল যন্ত্র না, তাই তো, আমরা বায়োলজি পড়তেছি, তো এটা কি। আচ্ছা, এছাড়াও বোটানিক্যাল গার্ডেন আমরা বলছি, তো এইটুকুই, এই চ্যাপ্টারটা পুরোটা এইটুকু করলেই এনাফ। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।